নমস্কার। আমার ক্ষুদে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো, বাড়িতে রয়েছো এবং সপরিবারে সুকুশলে রয়েছো। বেশ কয়েকদিন পরে এলাম, ইচ্ছে থাকলেও আসতে পারিনি, কারণ আমার বাড়িতে ইন্টারনেট কানেক্টিভিটির অবস্থা খুবই খারাপ। তবুও চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার। আজকে আমি উপস্থিত হয়েছি ক্লাস নবম শ্রেণীর 9-এর দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ নিয়ে আলোচনা করার জন্য। আজকে পৃথিবীর গতিসমূহ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা এবং আবর্তন গতি সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। এক্ষেত্রে বলে রাখি যে শুধুমাত্র আমাদের যে সিলেবাসে যেটুকু দরকার তার বাইরে হয়তো আমাদের কিছু আলোচনা থাকবে। পৃথিবীর গতিসমূহ নিয়ে যে ধরনের পর্যবেক্ষণগুলো রয়েছে তার মোটামুটি দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মতবাদ বা জিওসেন্ট্রিক মতবাদ, আর একটা হচ্ছে সূর্যকেন্দ্রিক মতবাদ বা হেলিওসেন্ট্রিক মতবাদ। এই দুটো মতবাদ কি না, কিছু কিছু জ্যোতির্বিজ্ঞানীরা মনে করতেন যে পৃথিবী কেন্দ্রে রয়েছে এবং অন্যান্য জ্যোতিষ্করা তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কারা ছিলেন সেটা? থালে, অ্যানাক্সিমান্ডার, প্লেটো। এই ধারণাটা অ্যাকচুয়ালি এসেছিল অ্যারিস্টটলের কাছ থেকে এবং পরবর্তীকালে টলেমি কিন্তু এটাকে যুক্তি সহকারে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, যদিও বর্তমানে কিন্তু এটি ভুল বলে প্রমাণিত। অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক মতবাদ কিন্তু বর্তমানে ভুল বলে প্রমাণিত। আরেকটি মতবাদ, সেটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 1500 খ্রিস্টাব্দে এবং এই মতবাদের শুরু হয়েছিল কিন্তু 5ম শতকে ভারতীয় জ্যোতির্বিদ, আমরা নাম জানি আর্যভট্ট। তিনি প্রথম বলেছিলেন যে পৃথিবী স্থির নয়, এটা একটা গতিশীল এবং এই পৃথিবী কিন্তু প্রতিদিন একবার করে নিজ অক্ষে পাক খায়। পরবর্তীকালে নিকোলাস, কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিওরা কিন্তু তাদের হাত ধরে এই মতবাদ কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল। এক্ষেত্রে আমরা দেখে নেব যে তাদের অবজারভেশনগুলো কী ছিল। কোপার্নিকাস বলেছিলেন যে সব গ্রহ সূর্যকে একটি কেন্দ্রে রেখে প্রদক্ষিণ করছে। গ্যালিলিও তিনি গাণিতিকভাবে প্রমাণ দেন এই ধারণার, এবং নিউটন মহাকর্ষ সূত্রের সাহায্যে প্রমাণ করেছিলেন যে পৃথিবীর দুটি গতি, যথা আবর্তন এবং বার্ষিক গতি, একই সঙ্গে কিন্তু কাজ করে চলেছে। এখানে আমি বললাম মহাকর্ষ সূত্র, তো একদম সংক্ষেপে জেনে নেব মহাকর্ষ সূত্র কী না। মহাবিশ্বের প্রতিটি জ্যোতিষ্ক কিন্তু তারা পরস্পরকে এক অদৃশ্য বল দ্বারা আকর্ষণ করে চলেছে এবং এই আকর্ষণ বলটাকেই বলছি আমরা মহাকর্ষ বল, এবং এর ফলে তারা কিন্তু নিজ নিজ কক্ষপথে যে যার বিচরণ করছে। এই নিয়মটাকে বলা হয় মহাকর্ষ সূত্র। এই দুটো জিনিস আমাদের একটু জেনে রাখা দরকার। এবার চলে যাই আমরা যে অন্যান্য গ্রহ সহ পৃথিবীর গতির ধারণা। আমরা সৌরজগতে সৌর পরিবারের যে গ্রহগুলো রয়েছে সেখানে আমরা দেখে নিই যে বাকি গ্রহগুলো কীভাবে কী আবর্তন করছে। সৌরজগতে যে 8টি কুলীন গ্রহ রয়েছে তার মধ্যে ইউরেনাস এবং শুক্র, এই দুটো গ্রহ বাদ দিয়ে বাকি 6টা গ্রহ কিন্তু পৃথিবীর মতো পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু আবর্তিত হচ্ছে। এখানে আমরা পৃথিবীর আবর্তন গতি দেখেছি যে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু আবর্তিত হচ্ছে। এটা কিন্তু এই সৌরজগতের শুক্র এবং ইউরেনাস ছাড়া বাকি গ্রহগুলো এই একই দিকে আবর্তিত হয়। শুক্র গ্রহ কোন দিকে আবর্তিত হয়? শুক্র গ্রহ কিন্তু উল্টো দিকে আবর্তিত হয়, পূর্ব থেকে পশ্চিমে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি পূর্ব দিক থেকে পশ্চিমে। এবং ইউরেনাস হলো এমন একটি গ্রহ যে গ্রহটি কিন্তু উলম্বভাবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে কিন্তু আবর্তিত হয়। এখানে আমি একটা টেবিলে দেখিয়েছি যে সৌরজগতে গ্রহগুলোর আবর্তনকাল ও পরিক্রমণকাল, কোন গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল কত সেটা কিন্তু আমি দেখিয়েছি। এখানে দেখবে যে শুক্র গ্রহ হলো এমন একটি গ্রহ যার আবর্তনকাল পরিক্রমণকালের থেকে অনেক বেশি, কারণ শুক্র গ্রহ খুব ধীরে ধীরে আবর্তিত হয়। একবার আবর্তন হতে সময় লাগে 243 দিন, যেখানে পৃথিবী লাগে প্রায় 24 ঘন্টা। আর সেখানে পরিক্রমণ গতির থেকে কিন্তু আবর্তন গতি অনেক বেশি সময় লাগে। আর সব থেকে বেশি সময় নিয়ে পরিক্রমণকাল রয়েছে নেপচুনে, প্রায় 165 বছরে একবার সূর্যকে আবর্তিত করে। এখানে আরেকটা বিষয় বলে রাখবো যে মহাকাশে মহাশূন্যে সমস্ত জ্যোতিষ্করাই কিন্তু ঘুরছে, কেউ থেমে নেই। সূর্য কি তাহলে স্থির আছে? এক্ষেত্রে আমাদের জানতে হবে যে ঘন্টায় প্রায় 552 কিলোমিটার বেগে আকাশগঙ্গা ছায়াপথ, আমরা জানি যে আকাশগঙ্গা ছায়াপথের একটা নক্ষত্র হলো সূর্য, ঘুরে বেড়াচ্ছে। এই আকাশগঙ্গা ছায়াপথ যেমন 552 কিলোমিটার
ঘন্টায় বেগে ঘুরে বেড়াচ্ছে, সূর্যও কিন্তু তার সপরিবারে ঘুরছে। আবার সূর্যের প্রবল টানে কিন্তু গ্রহগুলোও কিন্তু গতির সূত্র বা নিয়ম মেনে নিজ অক্ষের ওপর কিন্তু পাক খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং মহাকাশে কিন্তু মহাশূন্যে সমস্ত জ্যোতিষ্করাই কিন্তু কোনো জ্যোতিষ্কই কিন্তু স্থির নেই, তার কিন্তু ঘুরছে। এবার আমরা চলে যাব যে পৃথিবীর আবর্তন গতি। দুটো গতির মধ্যে আমরা আবর্তন গতি নিয়ে আলোচনা করবো। এখানে দেখে নিই যে আবর্তন গতি কী না, কোনো কিছু নিজ অক্ষের উপর পাক খাওয়াই হলো আবর্তন। আমরা লাট্টুর উদাহরণ দিয়ে বলতে পারি যে লাট্টু যে পিনটার উপর দাঁড়িয়ে রোটেট করে সেই পিনটাই হলো তার অক্ষ। এখানে যদি আমরা পৃথিবীর ছবি দেখি তাহলে এই যে পৃথিবীর মাঝ বরাবর যে লাইনটা দেখতে পেয়েছো, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ এবং তার উপরে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু আবর্তিত হচ্ছে। এই একবার নিজে মেরুদণ্ডের উপর পাক খাওয়াকেই কিন্তু আমরা বলছি পৃথিবীর আবর্তন গতি। কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটাকে আমরা একদিন বলি। অন্য আহ্নিক গতি বলি, কারণ অন্য শব্দের অর্থ হচ্ছে দিন। এই দিন থেকে এসছে দৈনিক যেহেতু গতি, তাই আহ্নিক গতি বলা হয়। কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। এটা কিভাবে আমরা বলতে পারবো বা দেখতে পাবো? নিরক্ষরেখার উপর যদি আমরা দেখি, এটি হচ্ছে নিরক্ষরেখা, তাহলে নিরক্ষরেখার উপর যদি আমরা দেখি তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে দেখতে পাবো। আবার অনেক সময় আমরা বলতে শুনি যে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে সেটা কিভাবে না, আমরা যদি মেরু থেকে দেখি, তাহলে আমরা যদি মেরু থেকে যদি ঘড়ির মতো গোল ধরে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে ঘড়ির কাঁটা ঘুরে এদিক থেকে এদিকে, কিন্তু পৃথিবী ঘুরছে এদিক থেকে এদিকে, অর্থাৎ এই ঘড়ির কাঁটার উল্টো দিকে। এখানে আরেকটা জিনিস জানতে হবে যে নক্ষত্র দিন এবং সৌরদিন কি। নক্ষত্র দিন হচ্ছে, আমরা ধরে নিলাম এখানে রয়েছে পৃথিবী, এখানে রয়েছে পৃথিবী, এখানে দূরের কোনো একটা উজ্জ্বল জ্যোতিষ্ক নক্ষত্র। এই নক্ষত্রকে সামনে রেখে পৃথিবীর একবার নিজের মেরুদণ্ডের চারিদিকে ঘুরে বেড়াতে যে সময় লাগে তাকে বলা হয় এক নক্ষত্র দিন। সেটা কত সময় লাগে না, এক নক্ষত্র দিন সমান হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। সৌরদিন কাকে বলে? আমরা জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে পৃথিবী আবর্তিত হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা উপবৃত্তাকার কক্ষপথে। এই পৃথিবী যখন সূর্যকে কেন্দ্রে রেখে একবার ঘোরার চেষ্টা করছে, তখন পৃথিবী আবর্তন গতির জন্য পৃথিবী কিন্তু কিছুটা এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, পৃথিবীকে কিন্তু কিছুটা পথ 360 ডিগ্রি অপেক্ষা কিছুটা কিন্তু বেশি ঘুরতে হচ্ছে। তার ফলে কিন্তু সময়টা একটু বেশি লাগছে। সেটা কত লাগছে? সেটা কিন্তু 3 মিনিট 56 সেকেন্ড বেশি সময় লাগছে, অর্থাৎ সেটাকে আমরা ধরে নিচ্ছি প্রায় 24 ঘন্টা। এটাকে বলা হয় সৌরদিন। তাহলে নক্ষত্র দিন আর সৌরদিন কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নেব যে পৃথিবীর আবর্তন বেগ। পৃথিবীর আবর্তন বেগ কি? পৃথিবীর আবর্তন বেগ সব জায়গায় কিন্তু সমান নয়। সেটা আবর্তন বেগ বের করার একটা নির্দিষ্ট সূত্র রয়েছে, নির্দিষ্ট অক্ষরেখার পরিধি, এবং তাকে যদি আমরা আবর্তনের সময় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বেরোবে পৃথিবীর আবর্তন বেগ। এখানে আমরা একটা ছকের সাহায্যে উপস্থাপনা করেছি। পৃথিবীর যে নিরক্ষরেখা তার রেডিয়াস 6378 কিলোমিটার ধরে নিয়ে আমরা দেখেছি। অক্ষাংশের মান 0 ডিগ্রি, পরিধি 40,090 কিলোমিটার, এবং নিরক্ষরেখায় কিন্তু আবর্তন বেগ সব থেকে বেশি কত? 1675 কিলোমিটার। এবং আমরা দেখছি যে কর্কটক্রান্তি মকরক্রান্তি মেরুবৃত্ততে কমতে কমতে সেটা মেরু অঞ্চলে গিয়ে কিন্তু প্রায় শূন্যে গিয়ে পৌঁছেছে। এখানে কিন্তু পৃথিবীর কোনো আবর্তন বেগ নেই। এবার আমরা দেখে নেব পৃথিবীর আবর্তন গতির পর্যবেক্ষণ ও প্রমাণ। দিনরাত্রে পর্যায়ক্রমিক সংগঠন। আমরা জানি যে 24 ঘন্টার মধ্যে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। 24 ঘন্টার মধ্যে সূর্য যদি পৃথিবীর চারিদিকে ঘুরতো তাহলে কিন্তু আলোর গতির থেকে অনেক বেশি গতিতে সূর্যকে ঘুরতে হতো, যেটা কিন্তু একদমই সম্ভব নয়। কারণ আমরা জানি যে এই ব্রহ্মাণ্ডে আলোর গতিবেগই হচ্ছে সব থেকে বেশি, তার থেকে কোনো গতিশীল কিছু নেই। সুতরাং
পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। বায়ু নিশ্চল অবস্থায় আমরা যদি খুব উঁচু স্থান থেকে কোনো পাথরের টুকরোকে নিচে ফেলি, তাহলে লম্বভাবে সেটি না পড়ে সেটা কি হয়, কিছুটা পূর্ব দিকে গিয়ে পড়ে। এর কারণ কি সেটাই আমরা দেখে নেব। আমরা যদি দেখি যে পৃথিবীর কেন্দ্র থেকে আমরা যত দূরবর্তী স্থানে যাব তার কিন্তু পরিধি তত বৃদ্ধি পাবে। এখানে এ এবং A1 স্থানের দূরত্ব কিন্তু তুলনামূলক বেশি এবং B1 স্থানের কিন্তু দূরত্ব তুলনামূলক কম। সুতরাং এখানে যে আবর্তন গতি হবে তার থেকে বেশি আবর্তন গতি হবে কিন্তু A1 স্থানে। তাই এখান থেকে কোনো বস্তু নিক্ষেপ করা হলে সেটি কি হবে, উলম্বভাবে B স্থানে না পড়ে সেটি D স্থানে কিছুটা পূর্ব দিকে সরে পড়বে। তার কারণ এটা যেমন রয়েছে আবর্তন গতি যেমন রয়েছে, তেমনি রয়েছে যে যখন বস্তুটি উপর থেকে নিচে পড়তে যেটুকু সময় লাগবে সেটুকু সময় যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই পৃথিবী কিছুটা এগিয়ে যাবে এবং বস্তুটি কিছুটা পূর্ব দিকে পড়বে। এরপর চলে আসে বিজ্ঞানী ফুকোর পরীক্ষা। 1851 সালে প্যারিসের একটি গির্জা, যার নাম ছিল প্যান্থিয়ান, তার চূড়া থেকে প্রায় 67 মিটার একটা লম্বা তারের সাহায্যে নিচে একটি 24 কেজি ওজনের লোহার বল ঝুলিয়ে তিনি তার মাথায় একটা পিন রেখেছিলেন এবং বালির চাদর বিছিয়ে একটি পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা ছিল না, তিনি এটিকে দোলকের কাজ করেছিলেন গির্জার চূড়া থেকে এবং এই দোলকটিকে তিনি উত্তর দক্ষিণে দুলিয়ে দেন। দুলানোর পর যেটা দেখা যায় যে দোলকটি উত্তর দক্ষিণে দুললেও প্রথম যে দাগটি কেটেছিল সেটা ক থেকে ক1, তারপরের যে দাগটি কেটেছিল সেটা খ থেকে খ1। এইভাবে দেখা গিয়েছে যে দাগটি পশ্চিম থেকে কিন্তু পূর্ব দিকে ক্রমশ এগিয়ে আসছে এবং 24 ঘন্টা পর কিন্তু আবার একই স্থানে ফিরে যাচ্ছে। সুতরাং এ থেকে তিনি বলেছিলেন যে পৃথিবী যদি না ঘুরে তাহলে কিন্তু এই ঘটনা আমরা দেখতে পেতাম না। আর কি আমরা দেখতে পাই না, পৃথিবী অভিগত গোলীয় আকৃতি। যে কোনো নমনীয় বস্তু তার মধ্যে যদি আবর্তন থাকে সেটা যদি ঘুরে তাহলে কিন্তু তার মধ্যভাগ স্ফীত হয় এবং আমরা পৃথিবীরও কিন্তু তাই দেখে থাকি যে অভিগত গোলক। ফেরেলের সূত্র, আমরা ফেরেলের সূত্র জানি যে তিনি বলেছিলেন যে বায়ু এবং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে এই পৃথিবী যদি আবর্তিত না হতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। উপগ্রহ প্রেরিত যে চিত্রগুলো সেগুলো পর্যবেক্ষণ করেও আমরা দেখতে পাই এবং অন্যান্য গ্রহের যে আবর্তন, আমরা দূরবীনের সাহায্যে অন্যান্য গ্রহের আবর্তন রয়েছে, সুতরাং পৃথিবীরও কিন্তু আবর্তন থাকাটা স্বাভাবিক বলে আমরা ধরে নিয়েছি। এবার আমরা চলে যাব আবর্তন গতির ফলাফল, যে আবর্তন গতির ফলে আমরা মূলত কি কি ঘটনা দেখতে পাই। সবথেকে গুরুত্বপূর্ণ একদম প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে দিন এবং রাত্রি সংঘটন। এটা পৃথিবী যদি না নিজের মেরুদণ্ডের চারিদিকে ঘুরতো তাহলে আমরা কি দেখতাম, পৃথিবীর যে দিকটা আলোকিত রয়েছে সেই অর্ধাংশ সবসময় আলোকিত থাকতো এবং বাকি অংশ কিন্তু অন্ধকারে ডুবে থাকতো। তাহলে আমরা কি দেখতাম, সেখানে কিন্তু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব পাওয়া মুশকিল ছিল। পৃথিবী ঘুরছে বলেই আমরা এই দিন এবং রাত্রির সংঘটন কিন্তু আমরা দেখতে পাই। সূর্যোদয় ও সূর্যাস্ত আমরা এখানে একটা ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে পৃথিবীর যে অংশটা অন্ধকার থেকে আলোর দিকে আসছে সেখানে ঘটছে সূর্যোদয় এবং ঠিক যে অংশটা আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছে তাকে আমরা বলছি সূর্যাস্ত। এখানে থাকছে মধ্যরাত্রি এবং এখানে থাকছে মধ্যাহ্ন। জোয়ার ভাটার সংঘটন, আমরা জানি যে পৃথিবীর বহির্ভাগে যে জল রয়েছে তার উপরে চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে সেই জলস্তর কোথাও ফুলে উঠলে জোয়ারের সৃষ্টি হয় এবং তার ঠিক 90 ডিগ্রি কোণে সেখানে কি হয়, ভাটার সৃষ্টি হয়। আমরা দিনে দুবার একই স্থানে জোয়ার লক্ষ্য করে থাকি। এর কারণ হচ্ছে পৃথিবী ঘুরছে বলেই কিন্তু এই ঘটনা ঘটছে। একটা জোয়ার থেকে আরেকটা জোয়ারের মধ্যে পার্থক্য কিন্তু কত থাকছে, 12 ঘন্টা 26 মিনিট। বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের গতি বিক্ষেপ। বায়ু এবং সমুদ্র স্রোত কিন্তু সোজাসুজি প্রবাহিত হয় না, তাদের কিন্তু গতি বিক্ষেপ ঘটে থাকে। অর্থাৎ যেদিক থেকে যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে তাদের কিন্তু দিক পরিবর্তন হয়। গতির পরিবর্তন হয় না, কিন্তু দিকের পরিবর্তন হয়। এই বিষয়টা আমাদের জানার জন্য একটু আমাদের জেনে নিতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে কোরিওলিস বল এবং ফেরেলের সূত্র। আমরা প্রথমে চলে আসি যে কোরিওলিস বল কি।
কোরিওলিস অ্যাকচুয়ালি 1835 সালে ফরাসি একজন গণিতজ্ঞ, তার নাম ছিলেন গ্যাসপার ডি কোরিওলিস। তিনি এটা প্রমাণ করেছিলেন যে পৃথিবীর আবর্তন গতির জন্য, পৃথিবী যে ঘুরছে তার জন্য পৃথিবীর একটি বল কেন্দ্র থেকে তার বাইরের দিকে কাজ করছে। তার নাম অনুসারে এই বলটাকে বলা হয় কেন্দ্র বহির্মুখী বল ও কোরিওলিস বল। এই কোরিওলিস বল কি আমরা খুব সহজভাবে বুঝে নেব যে কোরিওলিস বলটা কি। এখন ধরে নেওয়া যাক এটাকে যদি আমরা পৃথিবী ধরে নিই, ধরে নিলাম এটা পৃথিবী, এটা পৃথিবীর উত্তর মেরু এবং এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ মেরু। এই মাঝের লাইনটি হচ্ছে নিরক্ষ রেখা। এখানে ধরে নাও উত্তর মেরুর এই অংশ থেকে একটা বিমান চেষ্টা করলো বি অংশে যাওয়ার, এ থেকে বিতে যাওয়ার। স্বাভাবিক নিয়মে পৃথিবীর যদি যদি কোরিওলিস বল কাজ না করতো তাহলে কিন্তু এ থেকে বি স্থানে যাওয়া সম্ভব হতো। কিন্তু আমরা বাস্তবে দেখি যে ওই বিমান যখন এ থেকে বি স্থানে যাওয়ার চেষ্টা করে, সে যখন ল্যান্ডিং করার চেষ্টা করবে তখন কিন্তু অ্যাকচুয়ালি সে পৌঁছে যাবে কোথায়? সি স্থানে। কেন পৌঁছে যাবে না, আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এভাবে কিন্তু আবর্তিত হচ্ছে। সুতরাং যখনই বিমানটা এখানে এ স্থান থেকে আকাশে উড়ল, সে যখন বি স্থানে পৌঁছবে, এই এ থেকে বিতে যাওয়ার জন্য যেটুকু সময়, সেটুকু সময় কিন্তু পৃথিবীটা ঘুরে চলে আসছে এখানে। তাই আমরা কি দেখছি যে এখান থেকে এখানে আসার কথা ছিল, কিন্তু সেটার কি হচ্ছে, তার দিকটা কিন্তু পরিবর্তিত হচ্ছে, সে চলে যাচ্ছে কিন্তু সিতে। তাহলে এখানে বায়ু বা সমুদ্র স্রোত যে বলা হচ্ছে উত্তর গোলার্ধে কী হয়, ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। আমরা যদি উত্তর গোলার্ধ থেকে নিরক্ষরেখার দিকে মুখ করে দাঁড়াই তাহলে আমাদের আসার কথা কিন্তু সোজা বাতাসের, কিন্তু সে সোজা না এসে কি করে, সে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। এবং দক্ষিণ গোলার্ধে আমরা কি দেখব, এখান থেকে সোজা এখানে যাওয়ার কথা, এখানে না গিয়ে কি হবে, বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। এই কোরিওলিস বল আলোচনা করতে গিয়ে আরেকটু আমরা আলোচনা করে নেব। এখানে আমরা ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে বিমানটা এ থেকে বি স্থানে আসার কথা, কিন্তু বিমানটা এ স্থান থেকে যখন বি স্থানে নামার সময়, এই সময়ের মধ্যে পৃথিবী কী করে পশ্চিম থেকে পূর্ব দিকে কিছুটা ঘুরে যায়। তার ফলে কি হয়, বিমানটি এসে পৌঁছে এখানে। এই যে এটা কি বলা হচ্ছে, কিন্তু এই ঘটনা ঘটছে কিন্তু কোরিওলিস বলের প্রভাবে। এই কোরিওলিস বলের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। কোরিওলিস বল কিভাবে কাজ করে আমরা একটু জেনে নেব। ধরে নাও কোনো বায়ু প্রবাহিত হচ্ছে, এদিক থেকে এদিকে একটা বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে কোরিওলিস বল কিন্তু কাজ করে বায়ু প্রবাহের যে দিক তার সঙ্গে 90 ডিগ্রি কোণে। কোরিওলিস বল কাজ করছে কিন্তু এদিকে। তার ফলে কি হয় যে বায়ুর দিক কিন্তু বায়ু সোজা এখান থেকে এখানে প্রবাহিত হতে না পেরে বায়ু কিন্তু প্রবাহিত হয় এইভাবে, কিছুটা বেঁকে প্রবাহিত হয়। আবারও বলছি, এর যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে দেখব যে কোনো স্থির বস্তুর উপর কিন্তু কোরিওলিস বল কাজ করে না। যে বস্তুর গতিবেগ যত বেশি তার উপরে কিন্তু কোরিওলিসের বলের প্রভাব কিন্তু তত বেশি। এই বলের প্রভাব নিরক্ষরেখায় শূন্য, এই বল নিরক্ষরেখায় কাজ করে না, এবং যত আমরা মেরুর দিকে যাব এই বলের পরিমাণ কিন্তু তত বাড়তে থাকে। আমরা এই বলের সর্বাধিক মান দেখতে পাই 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে 0। নিরক্ষরেখায় হচ্ছে 0 থাকে এবং বাড়তে বাড়তে সেটা মেরুতে গিয়ে 1-এ পৌঁছায়। এই বল শুধুমাত্র গতিপথের বিক্ষেপ ঘটায়, অর্থাৎ বাতাস একটা এখান থেকে এখানে যাচ্ছে, তার গতিপথটাকে চেঞ্জ করছে এখানে, কিন্তু গতির কোনো পরিবর্তন ঘটায় না। কেন গতির পরিবর্তন ঘটায় না? গতির পরিবর্তন ঘটাতে গেলে একটা বাতাস ধরনের এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে কোরিওলিস বল যদি এই একই অভিমুখে কাজ করে তাহলে দুটো বল কী হবে, যুক্ত হয়ে বাতাসে কিন্তু গতিবেগের পরিবর্তন হতো। কিন্তু যেহেতু কোরিওলিস বল কাজ করছে এর সঙ্গে সমকোণে, তাই কিন্তু এর গতির কোনো পরিবর্তন হবে না, শুধু গতিপথের পরিবর্তন হবে। এটি হচ্ছে কোরিওলিস বল। এবার আমরা জেনে নেব যে কোরিওলিস বলটার ফলে বাতাস এবং জোয়ার ভাটার সমুদ্র স্রোতের উপর যে প্রভাবটা পড়ে, এটা কিন্তু ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী ফেরেল। তিনি বলেছিলেন বাতাস উত্তর গোলার্ধে,
উত্তর গোলার্ধে আমরা যদি মেরু থেকে নিরক্ষরেখার দিকে মুখ করে দাঁড়াই, তাহলে আমরা দেখতে পাবো বাতাস এখান থেকে এখানে আসার কথা ছিল, বাতাসটা কিন্তু ভেঙে যাচ্ছে ডান দিকে। এবং দক্ষিণ গোলার্ধে বাতাস এখান থেকে এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু বাতাসটা বেঁকে প্রবাহিত হয় বাম দিকে। এটি বিজ্ঞানী ফেরেল আবিষ্কার করেছিলেন। এটিকে বলা হয় কি, ফেরেলের সূত্র। তাহলে এই দুটো বিষয় কিন্তু আমাদের এখানে মাথায় রাখা দরকার। সময় পরিবর্তন, আমরা জানি যে পৃথিবীর আবর্তনের 24 ঘন্টা ধরে নিয়ে আমরা দ্রাঘিমা রেখা পরিবর্তন করে, যখন এক দ্রাঘিমা রেখা পরিবর্তন করে অন্য দ্রাঘিমা রেখায় যাব, সেখানে কিন্তু সময়ের পরিবর্তন ঘটে। সেটা কিন্তু এই আবর্তন গতির ফলেই কিন্তু ঘটে থাকে। পৃথিবীর অভিগত গোলকীয় রূপ, এই আবর্তন গতি আছে বলে পৃথিবী তার অক্ষের উপর ঘুরে বেড়াচ্ছে বলেই কিন্তু আমরা এই পৃথিবীর অভিগত গোলক রূপটা আমরা দেখতে পাচ্ছি। সর্বোপরি উদ্ভিদ এবং প্রাণী জগতের যে সৃষ্টি এবং অস্তিত্ব, তার কারণ হচ্ছে কিন্তু আবর্তন গতি থাকার জন্যই এটা সম্ভব হয়েছে। কারণ আবর্তন গতি যদি না থাকতো, তাহলে পৃথিবীর একদিকে কিন্তু উষ্ণতা অনেক বেশি হতো এবং অন্যদিকে যে দিকটা সবসময় অন্ধকারে ডুবে থাকতো, সেখানকার তাপমাত্রা অনেক কম হতো। সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর যে বায়ুমণ্ডল বা জীবমণ্ডল বা শিলামণ্ডল রয়েছে, সেটা কিন্তু তখন অন্যরকম হতো। সেখানে কিন্তু জীবের অস্তিত্ব থাকা প্রশ্নের মুখে কিন্তু দাঁড়াতো। এই গেল তাহলে আমাদের আবর্তন গতি। এখানে কিছু বাড়ির কাজ দেওয়া আছে, তোমরা এগুলো একটু দেখে নিও এবং চেষ্টা করো এই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাকভাবে তৈরি করার। আমি কমেন্ট সেকশানে যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট সেকশনটা একটু দেখে নিও। আজকের মতো এইটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।